স্বাগতম আজকের লাইভ ক্লাসে। আজকের লাইভ ক্লাসটা আমরা নিতেছি স্কুল অফ ফিড অ্যান্ড ট্যালেন্টস ফ্যামিলি গ্রুপের পক্ষ থেকে। আজকে অনেক মজার একটা ক্লাস হবে। দেখো লিখে রাখছে আমি তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক আছে, তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। তো দেখো এতদিন ধরে আমরা কি কি টপিক পড়ছি, এতদিন ধরে সে ফার্স্টের থেকে আমরা পড়লাম ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, তারপর কোষ প্রতীক নির্ণয়, তারপর আসলাম আমরা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ই নট সেল নির্ণয় করা। তো এই জিনিসগুলা আশা করি সবাই এতদিন ধরে বুঝতে পারছে। তো আজকে আমরা এই ক্লাসটা একটা ইতি টানবো, ঠিক আছে, কারণ ঈদ চলে আসতেছে, ঈদের জন্য। ঠিক আছে, দেখো এই যে আমি যেই লাইনটা আঁকলাম, যে সিরিজটা, এই সিরিজটাকে কি বলা হয়, ঠিক আছে, এই সিরিজটাকে কি বলা হয় আমাকে জানাও, ঠিক আছে, এই সিরিজটাকে কি বলা হয়। এটা আজকেও লাগবে, এটা আমি আগেও অনেকবার দেখাইছি, তারপরও আজকেও লাগবে। আচ্ছা আমি এখন তাহলে শুরু করে দিতেছি, ঠিক আছে, সবাই আশা করি সবকিছু ক্লিয়ারলি দেখতে পারতেছো। তাহলে আমি শুরু করে দিই। যদি ক্লিয়ারলি দেখা না যায় বা আমার কথা ঠিকমতো শোনা না যায় তাহলে আমাকে এখনই কমেন্টে ইনশোর করো, ঠিক আছে। তো দেখো এই যে যেটা বলতেছিলাম ফার্স্টে, এই জিনিসটাকে বলা হয়েছে আমাদের কি সিরিজ, সক্রিয়তা সিরিজ, ঠিক আছে। আমি মনে করেছিলাম কিভাবে, কে না কে ম্যাকড্রাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই কাপুরো সাজে আজ পেটাবে আমায়, ঠিক আছে, বোঝা গেছে। তো দেখো আজকে হইতেছে আমরা যেভাবে পড়বো বা যেই টপিকটা পড়বো সেটা হইতেছে, ফার্স্টে মুছে দিতেছি সেই জিনিসটা হইতেছে আমার নাম লেখো, হেডলাইন দাও, হেডলাইন দাও। টপিকটার নাম হইতেছে পাত্র নির্বাচন, ঠিক আছে। টপিকটার নাম কি? পাত্র নির্বাচন, ঠিক আছে, বিয়ে বাড়ির পাত্র নির্বাচন, ঠিক আছে। পাশে অবশ্যই 3টা স্টার দাও ফর এইচএসসি, ঠিক আছে, 3 স্টার দাও ফর এইচএসসি। হেডলাইন টপিক দাও পাত্র নির্বাচন, ঠিক আছে, টপিক দাও পাত্র নির্বাচন। আজকে আমাদের ফার্স্ট টপিক যেটার নাম হইতেছে আমার পাত্র সিলেকশন বা পাত্র নির্বাচন, ঠিক আছে। এখন দেখো এই পাত্র কি আমাদের ওই যে বিয়ের পাত্র, বিয়ে করার সময় বলে যে পাত্র চাই, পাত্র চাই, ঠিক আছে। তো আজকে পাত্র নির্বাচন করব। পাত্র নির্বাচনের এখানে ব্র্যাকেটে লিখে রাখো নিরাপদ পাত্র চাই, ঠিক আছে, লেখো নিরাপদ পাত্র চাই, ঠিক আছে, লেখো নিরাপদ পাত্র চাই, ঠিক আছে। পাত্র নির্বাচনের এখানে কি লিখবা? নিরাপদ পাত্র চাই। তাহলে দেখো এখন আমরা ডিল করব কোন পাত্রে কি রাখা যাবে, অথবা অমুক পাত্রে তমুক রাখা যাবে কিনা, ঠিক আছে। তো এই জিনিসটা জানার আগে দেখো ফার্স্টে হইতেছে আমার একটা প্রশ্ন। ফার্স্টের যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেই প্রশ্নটা হইতেছে একটা, কোথায় আসছে, আমার ঢাকা ইউনিভার্সিটি 2016 ডিউ 16তে আসছে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে প্রশ্নটা কি, জিঙ্ক ধাতুর পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে নাকি। প্রশ্নটা হইতেছে আমার জিঙ্ক ধাতুর পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে নাকি, ঠিক আছে। প্রশ্নটা হইতেছে জিঙ্ক ধাতুর পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে নাকি, কপার সালফেট দ্রবণ রাখা যাবে নাকি, ঠিক আছে। জিঙ্ক ধাতুর পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে নাকি। আমার এখানে একটা ইনফরমেশন দেয়া আছে, জিঙ্কের জারণ বিভব, জিঙ্কের জাবি লিখি, জারণ বিভব কত দেয়া আছে আমার, -0.76 ভোল্ট, -0.76 ভোল্ট। আর কপারের কি দেওয়া আছে, কপারের বিজারণ বিভব বিবি লিখলাম 0.34 ভোল্ট, ঠিক আছে। আমাকে এখন তোমরা জানাও জিঙ্ক ধাতুর পাত্রে কপার সালফেট দ্রবণটা রাখতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, জিঙ্ক ধাতুর পাত্রে কপার সালফেট রাখা যাবে নাকি। আশা করি যারা সেকেন্ড ইয়ারে আছে সবাই জানি আমরা কোনটা কি রাখা যাবে। দেখো যারা ফার্স্ট ইয়ার আছো তারা আগে দেখো এই যে জিনিস লিখলাম কপার সালফেট দ্রবণ, এই জিনিসটা আগে বাদ দাও, এই জিনিসটা বাদ দাও। ধরো আমি সালফেট পরে লিখতেছি, আগে কপারের কথা চিন্তা করি। ধরো জিঙ্ক ধাতুর পাত্রে কপারের দ্রবণ, কপার সালফেট মানে তো আমার কপার, তাহলে জিঙ্কের পাত্রে কপার রাখা যাবে নাকি, ঠিক আছে। অমুকের পাত্রে তমুক রাখা যাবে নাকি, ঠিক আছে, অমুকের পাত্রে তমুক রাখা যাবে নাকি। তো দেখো যেই জিনিসটা আমরা অবশ্যই মনে রাখবো সেটা হচ্ছে এই ম্যাথ আসলেই আমরা চিন্তা করি যে কোনটা কি হবে, কোনটা অ্যানোড হবে, ক্যাথোড হবে, বা কিছু মান দেয়া থাকে, এগুলো নিয়ে কনফিউজড হয়ে যায়, ঠিক আছে। তো যেটা মনে রাখবো আমরা, সেই ফার্স্টের দিন থেকে আমি একটা জিনিস বারবার বলে আসতেছি, ফার্স্টের দিন থেকে একটা জিনিস আমি বারবার বলে আসতেছি, সেটা হইতেছে ক্যাথোডে জমা হবে আর অ্যানোডে কি হবে, ক্ষয়প্রাপ্ত হবে, ঠিক আছে। ক্যাথোডে জমা হবে আর অ্যানোডে ক্ষয়প্রাপ্ত হবে, ঠিক আছে। একজন বলছে না ভাই, একজন বলছে পারবে, একজন বলছে পারবে পারবে না। আচ্ছা তো দেখো আমি যেটা বলতেছি দেখো, তাইলে সবসময় মনে রাখবা অ্যানোড কি হবে, ফুটা হয়ে যাবে, বা অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে বা গলে যাবে। তো এখন দেখো এই দুইটার মধ্যে কোনটা অ্যানোড কোনটা
ক্যাথোড সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। নাই মানে নাই। এই দুইটার মধ্যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড এটা নিয়ে আমার মাথা ব্যথা করা লাগবে না। আমার মাথা ব্যথা করা লাগবে জিঙ্ক ধাতুর পাত্রে, অর্থাৎ পাত্রটা কি জিঙ্কের। আমার কথা হইতেছে দ্রবণ রাখা যাবে নাকি। দ্রবণ রাখা যাবে যখন পাত্রটা ঠিক থাকবে, অর্থাৎ আমার দেখতে হবে পাত্রটা ফুটা যাতে না হয়ে যায়। তাইলে পাত্র ফুটা হয়ে যাবে কে, মানে ক্ষয়প্রাপ্ত হয় কে, অবশ্যই অ্যানোড। তাইলে পাত্রকে আমরা অলওয়েজ কি ধরবো, অ্যানোড ধরবো। তাইলে খাতায় 3 স্টার দিয়ে বক্স করো। এই ম্যাথগুলা এইচএসসির জন্য হাই ভোল্টেজ সৃজনশীল বলো এমসিকিউ বলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে যেটা বললাম কি লিখবা, যে অলওয়েজ পাত্রকে অ্যানোড ধরবো। এটা সৃজনশীল বলতেছি, পরে এমসিকিউ ট্রিক দেখাই দিব। অলওয়েজ পাত্রকে কি ধরবো, অ্যানোড ধরবো। এটা সৃজনশীলের জন্য, এমসিকিউর জন্য পরে দেখাইতেছি। তাইলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো, সেটা কি, অলওয়েজ পাত্রকে কি ধরবো, অ্যানোড ধরবো। এবং অ্যানোড ধরার পরে কি আসবে, অ্যানোড ধরার পরে যদি ইএমএফ বা ইনট সেলের মান প্লাস আসে, অ্যানোড ধরার পরে যদি ইনট সেলের মান প্লাস আসে, তাইলে কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটি ঘটবে, মানে পাত্র ফুটা হয়ে যাবে। তার মানে সেই পাত্রে কি আমি অন্য কিছু রাখতে পারবো না। তার মানে আমার কথা হয়েছে ইএমএফটা যদি আমার পজিটিভ আসে তাহলে পাত্র রাখতে পারবো না, ইএমএফটা যদি নেগেটিভ আসে তাহলে পাত্রে রাখতে পারবো। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছো। তাহলে আমি এখন সোজা ম্যাথে আগাইতেছি। ঠিক আছে, অলওয়েজ পাত্রকে কি ধরবো, অ্যানোড ধরবো। অ্যানোড যদি, তাহলে আমার যদি অ্যানোড মানটা ইএমএফ এর মানটা প্লাস আসে তাহলে কি হবে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে, মানে পাত্রটা ফুটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এখন আমরা সমাধান করব কিভাবে। দেখো কি আছে, জিঙ্ক কপার। জিঙ্ক কপার থাকলে কি হবে, সে আজীবনের একটা বিক্রিয়া, জিঙ্ক 2টা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে জিঙ্ক 2+। কারণ আমি কি বলছিলাম, কোনটাকে অ্যানোড ধরবো, এখানে কি আছে না আছে, কোনটা জারণ বিভব কোনটা, এসব কিছু চিন্তা করা লাগবে না। অবশ্যই এখানে যদি কপার পাত্র থাকতো আমি কপারকে অ্যানোড ধরতাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো। তাহলে কি ছিল, জিঙ্ক ধাতুর পাত্রে কপার দ্রবণ রাখা যাবে নাকি। তাহলে জিঙ্ককে যদি আমি কি ধরলাম, অ্যানোড ধরলাম, তাহলে অ্যানোডে কি করবে, জারণ হবে, ইলেকট্রন ছাড়লো, আর সেই ইলেকট্রন দুটো কি করবে, কপার নিবে, নিয়ে কিসে পরিণত হবে, কপারে পরিণত হবে। তাইলে এটা কাটা, জিঙ্ক প্লাস কপার 2+ নিয়ে হয় জিঙ্ক 2+ প্লাস কপার। ঠিক আছে, তো এখন আমি কোষ প্রতীকটা লিখবো। কোষ প্রতীকটা তাইলে কি হবে, কোষ প্রতীকটা হবে কি ছিল কি হলো, জিঙ্ক ছিল, জিঙ্ক 2+ হলো, মাঝখানে 2টা দাগ, কপার 2+ ছিল, কপার হলো, কি ছিল কি হলো, 2টা দাগ, কি ছিল কি হলো। ঠিক আছে, বোঝা গেছে, আশা করি এতটুক সবার কি গেছে, বোঝা গেছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে এখন আমি কি হিসাব করব, এখন দেখো সবকিছুর মান দেয়া আছে, এখন আস্তে করে আমি ই নট সেল, সুতরাং ই নট সেলের মান কত, ই নট সেলের মানের হইতেছে কি, জিঙ্কের জারণ বিভব, সরি এখানে জারণ বিভব না, এখানে বিজারণ বিভব দেয়া আছে, এখানে বিজারণ বিভব দেয়া আছে -0.76 ভোল্ট। আচ্ছা, তাহলে জিঙ্কেরও বিজারণ বিভব দেয়া আছে, কপারেরও বিজারণ বিভব দেয়া আছে, কিন্তু আমার ই নট সেলে কি লাগবে, জিঙ্কের জারণ বিভব প্লাস কপারের বিজারণ বিভব, কিন্তু আমার এখানে কি দেয়া আছে, বিজারণ বিভব। তাহলে বিজারণ বিভবকে জাস্ট উল্টে দিলে কি হয়ে যায়, জারণ বিভব জাস্ট মাইনাস করব, সামনে একটা মাইনাস আছে, মাইনাসের এখানে আবার মাইনাস আনলাম, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, তার মানে 0.76 প্লাস এখানে কত আছে 0.34, এটা করলে আসে 1.1 ভোল্ট। এটা অবশ্যই কি আসছে, এটা অবশ্যই কি আসছে, প্লাস 1.1 ভোল্ট। তাহলে এই যে প্লাস মানে কি, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। ই নট সেলের মান যদি প্লাস আসে তাহলে সেটা কি বিক্রিয়া, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটা ঘটবে। যদি বিক্রিয়াটা ঘটে তার মানে কি, যদি বিক্রিয়াটা ঘটে তার মানে কি, তার মানে এই পাত্রটা, জিঙ্কের যে এই পাত্রটা ফুটা হয়ে যাবে। আমরা কেন জানি, কারণ অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, কারণ অ্যানোড কি হয়, ক্ষয়প্রাপ্ত, অর্থাৎ জিঙ্ক পাত্রটা ক্ষয়ে যাবে, জিঙ্ক পাত্রের মধ্যে কপার সালফেট রাখতে পারবো না। আশা করি বুঝতে পারছি, এতক্ষণ যা দেখাইলাম দেখো সবকিছু ক্লিয়ার নাকি, যদি ক্লিয়ার থাকে আমাকে জানাও। ঠিক আছে, যদি বুঝতে পারো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে যারা অ্যান্সার দিছিল রাখতে পারবো না তারা সঠিক, যারা অ্যান্সার দিছে পারবে না তাদেরও কোনো সমস্যা না। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি, আশা করি যদি বুঝতে পারি তাহলে কমেন্ট করি যে ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, একজন ফারাবি বলছে যে নোট করবেন, আচ্ছা আমি
লাইভ ক্লাসে শুরুতেই বলে দেই, আজকে এই টপিকটা যেহেতু এই চ্যাপ্টারটা শেষ হবে, আমি ম্যাক্সিমাম এই যে গ্রুপটা আছে স্কুল অফ হিডেন ট্যালেন্টস ফ্যামিলি বা এইচএসসি প্রিপারেশন উইথ স্কুল অফ হিডেন ট্যালেন্টস, প্রত্যেকটা জায়গায় বা যে কোনো এক জায়গায় আপনারা সবাই নোট শেয়ার করে দেবেন, আপনারা সবাই নোট শেয়ার করবেন, ঠিক আছে? আমি এতদিন যা পড়াইছি, নাহলে কিন্তু আমি নতুন চ্যাপ্টার নিয়ে আসবো না, ঠিক আছে? নাহলে আমার ইচ্ছা আছে সামনে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস নিয়ে। তাহলে দেখো, নিরাপদ পাত্র চাই, কিন্তু পাত্রটা এখানে নিরাপদ না, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন হইতেছে আমাকে একটা, এটা গেল এইচএসসির জন্য, এটা গেল কিসের জন্য? এইচএসসির জন্য। দেখো এখন ওই জিনিসটাই আমি একটু ট্রিক দিয়ে করি। জিঙ্কের পাত্রে কপার রাখা যাবে নাকি, ঠিক আছে? জিঙ্কের পাত্রে কপার রাখা যাবে কি? তাহলে জিঙ্কের পাত্রে কপার রাখা যাবে কি? দেখো এইখানে জিঙ্ক খুঁজো, কপার খুঁজো। জিঙ্কের পাত্রে কপার সালফেট রাখা যাবে নাকি বা কপার? এখানে জিঙ্ক কই? জিঙ্ক কই? জিঙ্ক। কপার কই? কপার। এই যে এটা মনে রাখার টেকনিক এর আগেও বলছি, কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই কাপুরু সাজিয়ে আজ পেটাবে আমায়। তাহলে দেখো এই যে জিঙ্ক ওপরে, কপার নিচে, ঠিক আছে? তো এখন একটা কথা এখানে লিখে রাখো, এটা এমসিকিউ এর জন্য ট্রিক। এই ট্রিকটা এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগাবা। সেটা হইতেছে, লেখো ভালো পাত্র নিচে থাকে, লেখো ভালো পাত্র নিচে থাকে, ঠিক আছে? ভালো পাত্র নিচে থাকে। তার মানে কি, ধরো আমার কথার কথা, আমরা একটা জায়গায় বিয়ে ঠিক করতে গেছি, তাহলে দেখি যে যেই পাত্রের আমরা মানে ব্যবহারটা ভালো, সব দিক দিয়ে ভালো, যে অহংকারী কম, তাকে তো আমরা নির্বাচন করি সেরকম পাত্র। সেম জিনিস, যেই পাত্রটা নিচে থাকবে, যেই পাত্রটা নিচের দিকে থাকবে, সেইটা হইতেছে আমার ভালো, অর্থাৎ সেইখানে বিক্রিয়া হবে। তার মানে জিঙ্কের পাত্রে কপার সালফেট রাখতে পারবো নাকি? এখানে পাত্রটা উপরে, কিন্তু আমার শর্ত কি? ভালো পাত্র নিচে থাকে, অর্থাৎ এখানে আমার বিক্রিয়াটি ঘটবে, সুতরাং পাত্রে রাখা যাবে না। আশা করি বুঝতে পারছি। দেখো এই জিনিসটা বুঝতে পারছো নাকি, যে ভালো পাত্র নিচে থাকে? খাতার মধ্যে বক্স করো, বক্স করে লেখো যে ভালো পাত্র নিচে থাকে। তাইলে যেহেতু জিঙ্ক ওপরে, আমার শর্ত মানে নাই, তার মানে এই পাত্রে রাখা যাবে না। তাইলে এখন আমার এই প্রশ্নের অ্যান্সারটা বলো, ঠিক আছে? এখন আমাকে এই প্রশ্নটা বলো যে এটা এমসিকিউ এর জন্য, ঠিক আছে? এটা আসছে আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-তে। লেডের পাত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ রাখা যাবে নাকি? মানে একটা লবণ, খাবার লবণ। লেডের পাত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ রাখা যাবে কি? ঠিক আছে? লেডের পাত্রে, প্লাম্বামের পাত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ রাখা যাবে কি? সবার অ্যান্সার চাই উইদিন 1 মিনিট, উইদিন 1 মিনিট সবার অ্যান্সার চাই, ঠিক আছে? আশা করি তাহলে বুঝতে পারবো যে সবাই বুঝতে পারছি, ঠিক আছে? যে এখান থেকে দেখো কি সব শর্ত মানে নাকি, কি বলছিলাম? ভালো পাত্র নিচে থাকে, ভালো পাত্র নিচে থাকে, ঠিক আছে? বুঝতে পারছি। এরপরে বলছে কি, ফারজানা তাসলিনা যাবে, নিবেদিতা রয় বলছে যাবে, ঠিক আছে? হ্যাঁ যাবে, যাবে। ফারাবি বলছে যাবে, ঠিক আছে? সবাই বলছে যাবে, যাবে জয়যুক্ত হয়েছে এবং যাবেই ঠিক। কারণ দেখো কি বলছি, লেডের পাত্রে সোডিয়াম ক্লোরাইড রাখা যাবে নাকি? লেড কই? লেড কই? এখানে লেড কই? এই যে লেড। এরপরে সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম। এখন আমাকে বলো, একটু আগে কি বলছিলাম? পাত্র কি? লেড। ভালো পাত্র নিচে থাকে, এইটা কিসে আছে? নিচে। ভালো পাত্র নিচে থাকে, অর্থাৎ লেডের পাত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ রাখা যাবে। অতএব লেডের পাত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ রাখা যাবে, ঠিক আছে? তাহলে আমাকে আরেকটা বলো, এই জিনিসটা বারবার বলতেছি কারণ ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। আমাকে বলো, সিলভারের পাত্রে, সিলভারের পাত্রে, সিলভারের পাত্রে জিঙ্ক ক্লোরাইড এর দ্রবণ রাখা যাবে নাকি? সিলভারের পাত্রে জিঙ্ক ক্লোরাইডের দ্রবণ রাখা যাবে নাকি? ঠিক আছে? একটা সিলভারের, অ্যালুমিনিয়ামের একটা সিলভারের একটা পাতিল নিলে, সেই পাতিলে জিঙ্ক ক্লোরাইড আমি রাখতে পারবো নাকি? সেটার মধ্যে আমি জিঙ্ক ক্লোরাইড রাখতে পারবো নাকি? আচ্ছা, সবাই বলছে যাবে, যাবে। হ্যাঁ সবারটাই ঠিক। এখন পরের সেকেন্ড কোশ্চেন বলো, সিলভারের পাত্রে জিঙ্ক ক্লোরাইডের দ্রবণ রাখা যাবে নাকি? সবাই আমাকে বলো, সিলভারের পাত্রে জিঙ্ক ক্লোরাইডের দ্রবণ রাখা যাবে নাকি? ঠিক আছে? এটাও খুবই সহজ প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ সবাই কমেন্ট করতেছো যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, কারণ কি, সিলভারটা কোথায় আছে? নিচে, আর জিঙ্কটা কোথায় আছে? উপরে। তার মানে আমি কি বললাম? ভালো পাত্র নিচে থাকে। তাহলে এমসিকিউতে দেখার সাথে সাথে উইদিন 1 সেকেন্ড, উইদিন 1 সেকেন্ড, হ্যাঁ 1 সেকেন্ডের মধ্যে সাথে সাথে এটা বাইরে যাবে, ঠিক আছে? আশা করি এই টপিক নিয়ে আজকের পরে কোথাও, কোথায় কি বলছে বইয়ের মধ্যে, অমুক জায়গায় তমুক ধরছে, তমুক জায়গায় অমুক ধরছে, এই জিনিসগুলো বাদ দিয়ে জাস্ট এইচএসসিতে আসলে কি করবো, অলওয়েজ পাত্রকে অ্যানোড ধরবো। পাত্রকে অ্যানোড ধরে যদি আমার ইনট সেলের মান প্লাস আসে, তাহলে বিক্রিয়াটি হবে, অর্থাৎ অ্যানোড ফুটা হয়ে যাবে, অর্থাৎ পাত্রে রাখা যাবে না। আর এইভাবে করে করলে এমসিকিউ এর মতো, সেটা হইতেছে আমার মনে রাখবো ভালো পাত্র নিচে থাকে, মনে রাখবো কি ভালো পাত্র নিচে থাকে, ঠিক আছে? এরপরে টপিকের নাম দাও হাইড্রোজেন তড়িৎদ্বার। আমি একটা ছবি আঁকবো, আঁকতে আঁকতে তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও, আর
ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এখন আমি হাইড্রোজেন তড়িৎদ্বার বা হাইড্রোজেন ইলেকট্রোডটা একটু আঁকার চেষ্টা করি, ঠিক আছে, হাইড্রোজেন ইলেকট্রোডটা একটু আঁকার চেষ্টা করি, আঁকলে একটু ভালো বোঝা যাবে। আচ্ছা, যেটা বলতেছি এখন, তাহলে আমি ছবিটা একটু আঁকাই। ঠিক আছে, জাস্ট একটা র্যান্ডম ছবি আঁকাইলাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখো এই যে টপিকের নাম দাও হাইড্রোজেন তড়িৎদ্বার, টপিকের নাম দাও কি, হাইড্রোজেন তড়িৎদ্বার। এইখানে লেখো এটা হইতেছে আমার প্লাটিনাম তার, এটা লেখো প্লাটিনাম তার। এইখান দিয়ে আমি হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাবো, এখানে প্রবেশ করাবো কি, হাইড্রোজেন গ্যাস। এইখানে আমার থাকবে 1 মোলার HCl, 1 মোলার HCl, এখানে একটা দ্রবণ থাকবে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকবে, অর্থাৎ HCl। HClটা দ্রবণে কি দেবে, H প্লাস আয়ন দিবে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি, 1 মোলার HCl। এখন আমাকে বলো কেন এখানে 1 মোলার নিলাম, 2 মোলার বা 5 মোলার বা 0.2 মোলার নিলাম না, ঠিক আছে, বুঝতে পারছি। আর এইখানে কেন প্লাটিনাম নিলাম এটাও কেউ বলতে পারো। আর যে জিনিসটা হইতেছে এই কেন আমি হাইড্রোজেন তড়িৎদ্বারটা পড়বো, ঠিক আছে, এই 3টা কোশ্চেন আশা করি এখন অ্যান্সার পাবা, ঠিক আছে। দেখো এই যে আঁকানো শেষ, আশা করি সবাই বুঝতে পারতেছে। এখন দেখো এই হাইড্রোজেন তড়িৎদ্বারটা, দেখো এতক্ষণ ধরে আমরা সেই ফার্স্ট ক্লাসের থেকে তড়িৎদ্বার বা ইলেকট্রোড কিসের দেখতেছিলাম, তড়িৎ বিশ্লেষক কোষ বা গ্যালভানিক কোষে আমরা কি দেখতেছিলাম, জিঙ্ক সালফেটের একটা দ্রবণ থাকে, উপরে জিঙ্ক দণ্ড থাকে, উপরে কি থাকতো, জিঙ্ক দণ্ড, এই পাশে থাকতো কপার দণ্ড। কিন্তু আমাকে বলো হাইড্রোজেনের কি কোনো দণ্ড বানানো সম্ভব? ভাই, হাইড্রোজেন তো একটা গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাসীয় স্টেটে থাকে, তাহলে সেটা তো আমার অবশ্যই একটা দণ্ড বা কিছু বানানো সম্ভব, তার বানানো সম্ভব না। সেই জন্য আমরা কি করি, একটা কাঁচ নলের মধ্যে আমরা কি করি, নিচে তড়িৎ বিশ্লেষক হিসেবে আমি এখানে HCl নেই, ঠিক আছে। HClটা কি করে, আমার দ্রবণে কি প্রয়োগ করে, অবশ্যই HClটা দ্রবণে থেকে H প্লাস দিবে। আর কি করি, এই যে মাঝখানে একটা কি নেই, প্লাটিনাম তার নেই। একটা কথা আজীবন মনে রাখো, সেটা হচ্ছে হাইড্রোজেনের বেস্ট ফ্রেন্ড প্লাটিনাম, ঠিক আছে, হাইড্রোজেনের বেস্ট ফ্রেন্ড প্লাটিনাম। তার মানে যেইখানে হাইড্রোজেন পাবো সেইখানেই প্লাটিনাম, ইনঅর্গানিক ক্ষেত্রে। আর অর্গানিক ক্ষেত্রে একটা কথা মনে রাখবো, অর্গানিকে আমি যদিও পড়াইতেছি না, যেইখানেই দেখবা হাইড্রোজেন সংযোগ, যেখানেই দেখবা হাইড্রোজেন বিয়োগ বা যাই কিছু বলো, সেইখানে হাইড্রোজেনের সাথে লাগে নিকেল, সেটা জৈব যৌগের ক্ষেত্রে, মানে নিকেল প্রভাবকটা লাগে, ঠিক আছে। হাইড্রোজেন সংযোগ করতে যাবা, নিকেল প্রভাবক লাগবে, অ্যালকিন অ্যালকাইন এই সব কিছু ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখো, এটা একটা বাড়তি ইনফরমেশন। সেটা কি, অজৈব যৌগের ক্ষেত্রে হাইড্রোজেনের বেস্ট ফ্রেন্ড প্লাটিনাম, জৈব যৌগের ক্ষেত্রে হাইড্রোজেনের বেস্ট ফ্রেন্ড নিকেল, জৈব যৌগের ক্ষেত্রে হাইড্রোজেনের বেস্ট ফ্রেন্ড কে, নিকেল, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ভিউয়ার আজকে আস্তে আস্তে বাড়তেছে, সবাই ভালো মতো ক্লাসটা দেখতে থাকে, আশা করি অনেক মজার একটা ক্লাস হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা লিখতে বললাম লিখছো যে হাইড্রোজেনের বেস্ট ফ্রেন্ড প্লাটিনাম, আর অর্গানিকের ক্ষেত্রে হাইড্রোজেনের বেস্ট ফ্রেন্ড নিকেল, কারণ জানি যে নিকেল লাগে প্রভাবক, আরও অনেক কিছু লাগে। তাহলে দেখো ওই জিনিসগুলাই বাদ গেলাম। তাহলে কি প্লাটিনাম তার নিলাম মাঝখানে, এখানে H প্লাস দিল। আর এই যে দ্রবণটা, এই দ্রবণটা অবশ্যই হইতে হবে 1 মোলার HCl। কারণ কি, কারণ হইতেছে আমরা কাজ করব হাইড্রোজেন তড়িৎদ্বার বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এর জন্য আমরা প্রমাণ টাইপ নিব, ঠিক আছে, প্রমাণ বা স্ট্যান্ডার্ড। প্রমাণ বা স্ট্যান্ডার্ড বলতে কি বুঝি 1 মোলার আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেই জিনিসটা থাকে সেই জিনিসটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড বা প্রমাণ। তাহলে কি 1 মোলার ঘনমাত্রা হইতে হবে, আর তাপমাত্রা অবশ্যই রুম টেম্পারেচার বা 25 ডিগ্রি সেলসিয়াস হইতে হবে। তাইলে এই যে 1 মোলার HCl নিলাম। এখন কি করব, ওপরে একটা ফাঁকা জায়গা থাকবে, সেখান দিয়ে আমি হাইড্রোজেন গ্যাস চালনা করব, আস্তে করে চালনা করব। এখন চালনা করলে কি হবে, প্লাটিনাম একটা কি মৌল, ডি ব্লক মৌল। তো ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যটা কি, ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যটা হইতেছে এদের অধিশোষণ ক্ষমতা বেশি, অর্থাৎ এই হাইড্রোজেন গ্যাসটা তার গায়ে লাগায় নিবে, এই হাইড্রোজেন গ্যাসটা তার গায়ে লাগে, এটা কিন্তু গ্যাস, ঠিক আছে, এটা গ্যাস, একটা বুদবুদ উঠবে, কিছুটা বুদবুদ উঠবে, বুদবুদ উঠে এর গায়ে লেগে যাবে, অর্থাৎ এই প্লাটিনাম তারটা শোষণ করে নিবে। কারণ কি, প্লাটিনাম হাইড্রোজেনের বেস্ট ফ্রেন্ড, বলবে আসো তুমি আমার কাছে আসো, তাহলে এই প্লাটিনামের গায়ে রেখে দিল। তাহলে আমি এইখানে কি পাইতেছি, এই হাইড্রোজেনটা নিয়ে নিলে এই দণ্ডের মধ্যেই এখানে পাইতেছি হাইড্রোজেন গ্যাস, আর এইখানে পাইতেছি H প্লাস, ঠিক আছে, এখানে কি পাইতেছি H প্লাস।
তাহলে দেখো এই যে এত কাহিনী কেন করবো, আমাকে বলো যে এত কাহিনী কেন করব। এই এত কাহিনী আমি করতেছি হাইড্রোজেন তড়িৎদ্বার দিয়ে আমরা একটা প্রমাণ অবস্থা বের করি, ঠিক আছে। প্রত্যেকটা যৌগের প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব এইগুলা নির্ণয় করার জন্য আমার হাইড্রোজেন তড়িৎদ্বার ইউজ করা হয়। এগুলা নির্ণয় করার জন্য কি ইউজ করা হয়, আমার হাইড্রোজেন ইলেকট্রোডটা ইউজ করা হয়, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এই যে বলছে প্লাটিনাম অনেক কম সক্রিয় ধাতু, অনেক কম বললেও ভুল হবে, প্লাটিনাম বলতে গেলে নিষ্ক্রিয় ধাতু, ঠিক আছে। প্লাটিনাম এক ধরনের প্রায় নিষ্ক্রিয় ধাতু, ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমি কি করব, এই যে এই জিনিসটার সাথে পাশে একটা জিঙ্ক দণ্ড লাগিয়ে দিব, এইটার সাথেই পাশে আমি লবণ সেতু দিয়ে কোনোভাবে কানেক্ট করে একটা জিঙ্ক দণ্ড লাগিয়ে দিলাম। যদি জিঙ্ক দণ্ড লাগিয়ে দেয়, আমাকে বলো জিঙ্ক আর হাইড্রোজেনের মধ্যে পর্যায় বলি, জিঙ্ক আর হাইড্রোজেনের মধ্যে সক্রিয়তা সিরিজের ওপরে কে আছে? সক্রিয়তা সিরিজের ওপরে আছে অবশ্যই কি জিঙ্ক। কে নাকে ম্যাকগাইভার এলো যেন ফিরে সোনা পাবে হাই, ঠিক আছে। অতএব জিঙ্ক ওপরে, যেটা ওপরে সেটা জারণ হবে, অর্থাৎ ইলেকট্রন ছাড়বে। তাহলে বিক্রিয়াটা কি হবে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। তারপর দুইটা H+, সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, H2 গ্যাসে বা হাইড্রোজেন গ্যাসে। তাহলে আস্তে আস্তে কেটে দিলাম, তাহলে জিঙ্ক প্লাস 2H+ বিক্রিয়া করে হলো জিঙ্ক 2+ প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে এখন কোষ বিক্রিয়াটা কি হবে, কোষ বিক্রিয়াটা হবে কি ছিল কি হলো, জিঙ্ক ছিল, জিঙ্ক 2+ হলো, জিঙ্ক 2+ হলো, দুইটা দাগ, 2H+ ছিল, H2 হলো, 2H+ ছিল, H2 হলো, কি ছিল কি হলো, কি ছিল কি হলো, মাঝখানে দুইটা দাগ, ঠিক আছে। আশা করি আমরা সবাই কি পারছি, বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এখন আমি কি লিখবো, এখন আমি এইখান থেকে লিখবো E0 সেলের মান। এখান থেকে আমি এখন কি বাইর করব, E0 সেলের মান, E0 সেলের মান, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। E0 সেল মানে কি, ই অ্যানোড প্লাস ই ক্যাথোড, ঠিক আছে। ই অ্যানোড প্লাস, আচ্ছা ই অ্যানোড বাদ দেই, আমি লিখি ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মানে জিঙ্কের জারণ বিভব প্লাস হাইড্রোজেনের বিজারণ বিভব, অর্থাৎ H+ থেকে কি পরিণত হয়েছে, H2, ঠিক আছে। 2 আর লেখা লাগবে না, H+ থেকে কিসে পরিণত হয়েছে, H2। তাহলে দেখো এখন কি করব, দেখো H2 পর্যন্ত বুঝছো নাকি, এটা জিঙ্কের জারণ বিভব, হাইড্রোজেনের বিজারণ বিভব, এই দুইটা মিলে আমার কি পুরা কোষ বিক্রিয়া বা কোষ বিভব, ঠিক আছে। দেখো এত কাহিনী কেন করতেছি আমি বলতেছি। আচ্ছা হ্যাঁ, জিঙ্ক ওপরে সবাই বুঝতে পারছে, জিঙ্ক ওপরে, হ্যাঁ। তাহলে যেটা কি বলতেছিলাম, এই দুইটা যোগ করলে আসবে। এখন দেখো কি করব, এটারে ভ্যানিশ করে দিব, কি করবো, এটার ভ্যানিশ করে দেবো, অর্থাৎ এই মানটা আমি 0 ধরবো। হাইড্রোজেনের বিজারণ বিভব বা জারণ বিভব যাই হোক, হাইড্রোজেনের মানটা আমি 0 ধরলাম, ধরলে এটা বাদ দিয়ে দিলাম, হাইড্রোজেনের মানটা 0 ধরলাম। এখন করলে ওই যে যদি আমি এইখানে এই হাইড্রোজেন তড়িৎদ্বারের এখানে যদি আমি একটা কি কানেক্ট করি, একটা ভোল্ট মিটার কানেক্ট করি, তাহলে অবশ্যই কি বিক্ষেপ দিবে না, কারণ H2 আছে, H+ আছে, সবকিছু আছে, জিঙ্ক আছে, জিঙ্ক 2+ আছে, একটা জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। আর জারণ বিজারণ বিক্রিয়া ঘটলেই কি হবে, আগুন বলি বাল্ব জ্বলে উঠবে, অথবা ভোল্ট মিটারে বিক্ষেপ দিবে। তাহলে ভোল্ট মিটারে একটা বিক্ষেপ দিলে সেই মানটা আমরা কত পাবো, E0 সেল, এবং সেই মানটাই হবে আমার জিঙ্কের প্রমাণ জারণ বিভব, অর্থাৎ এই যে এতদিন আমি জিঙ্কের জারণ বিভব বলতেছি 0.56, সেই মানটা আসছে কই থেকে, সেই মানটা আসছে হাইড্রোজেন তড়িৎদ্বার থেকেই। তাইলে এখন স্টার দিয়ে খাতার মধ্যে লিখে রাখো যে পৃথিবীর যাবতীয় সকল প্রমাণ জারণ বা বিজারণ বিভব মাপা হয় হাইড্রোজেন তড়িৎদ্বারের সাহায্যে। তাহলে এই যে এতক্ষণ আমি সব কাহিনী করলাম কিসের জন্য, হাইড্রোজেন তড়িৎদ্বারের জন্য, ঠিক আছে। হাইড্রোজেন তড়িৎদ্বার দিয়ে মাপতে পারি। তাহলে লেখো পৃথিবীর সকল তড়িৎদ্বার ইউজ করে বা তড়িৎদ্বার বানানো হয় হাইড্রোজেন তড়িৎদ্বার ইউজ করে। এখন আরেকটা কথা লিখবা, সেটা হইতেছে ঢাকা ভার্সিটি 12 আর জেও 11-তে আসছে, ডেউ 12 জেও 11-তে আসছে, যে লিখে রাখো, আমি একটা কথা লিখে রাখতেছি, খুবই হাই ভোল্টেজ এমসিকিউ, মেডিকেলও আসে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের, এই লাইনটা ভোলা যাবে না, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব বা ভোল্টেজ 0, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব 0, ঠিক আছে। এই লাইনটা লিখে রাখি, সেটা কি, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব 0, ঠিক আছে। আচ্ছা কে বলছে একটু বলেন আবার। আচ্ছা একটু আগে কি বললাম, দেখো হাইড্রোজেন তড়িৎদ্বারে কি ছিল, একটা জিনিস নিছি, নিয়ে এখানে H+ ছিল HCl থেকে, সেখান থেকে আমি প্লাটিনাম তার নিছি, উপরে হাইড্রোজেন গ্যাস চালানো করছি, এগুলো এত লাগবে না।
পাশে জিঙ্ক দণ্ড দিয়ে কানেক্ট করলাম, পরে জিঙ্ক আর হাইড্রোজেনের বিক্রিয়া হবে, জিঙ্ক আর হাইড্রোজেনের বিক্রিয়া হইল জিঙ্কের জারণ অংশ, হাইড্রোজেন বিজারণ অংশ। তাহলে ই নট সেল ইজ ইকুয়াল টু কি, ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস ই নট অফ কপার না এইচ প্লাস থেকে এইচ থেকে H2, ঠিক আছে, H প্লাস থেকে কি হবে H2, ঠিক আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আর H প্লাস থেকে H2। তাহলে এই যে জিনিসটা আমি হাইড্রোজেনেরটা গায়েব করে দিব, কিভাবে গায়েব করে দিব, 0 দিয়ে দিব। তাইলে এইখানে যদি আমি ভোল্ট মিটার ধরি একটা মান পাবো না, সেই যে মানটা, সেই মানটাই হবে আমার জিঙ্কের প্রমাণ জারণ বিভব, সেই মানটাই হবে আমার জিঙ্কের কি বিভব, জারণ বিভব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সরি জিঙ্কেরটা 0.76, জিঙ্কেরটা 0.76। আচ্ছা, তাহলে যেই মানটা পাবো সেটাই হইতেছে আমার কি, জিঙ্কের জারণ বিভব। বা এখান থেকে যদি আমি এটার সাথে কপার কানেক্ট করি, তাহলে আমি কি পাবো, কপারের বিজারণ বিভব। কপারের বিজারণ বিভব কত ছিল, 0.34। সেই মানটা, এই যে মানগুলো আমরা পাইতেছি, সেই মানগুলো আসছে কই থেকে, আসছে হাইড্রোজেন তড়িৎদ্বার থেকে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট পড়া না, এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু সৃজনশীলের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হইতেছে, বা পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে বিভব শূন্য, ঠিক আছে। এইটা অবশ্যই মার্ক করে লিখে রাখি, সেটা কি, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে বিভব কত, শূন্য, ঠিক আছে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত, শূন্য, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে শেষ, হাইড্রোজেন তড়িৎদ্বারের টপিকটা শেষ, ঠিক আছে। এখন আসতেছি সৃজনশীলের জন্য, বিশেষ করে তড়িৎ রসায়নের ঘয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হইতেছে, হেডলাইন দাও, নার্নস্টের সমীকরণ বা নার্নস্ট সমীকরণ, ঠিক আছে। নার্নস্টের সমীকরণ বা নার্নস্ট ইকুয়েশন, ঠিক আছে, নার্নস্ট ইকুয়েশন। তাহলে নার্নস্টের সমীকরণটা আমরা এখন দেখব, ঠিক আছে। তাহলে দেখো নার্নস্টের সমীকরণটা আমরা এখন, হ্যাঁ, জিঙ্কে প্লাস 0.76 হবে, হ্যাঁ, আচ্ছা, জিঙ্কে আমি ঠিক করে দিয়েছি, জিঙ্কে 0.76 হবে। আচ্ছা, তাহলে এই যে, তাহলে বোঝা গেল, এখান থেকে মনে রাখবো কি, মনে রাখবো জাস্ট হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব শূন্য, আর আপাতত কিছু মনে রাখা লাগবে না। তাইলে এখন দেখো নার্নস্টের সমীকরণটা পড়বো, ঠিক আছে। নার্নস্টের সমীকরণ আগে দেখো, এই যে একটা সমীকরণ বা সূত্র কখন ইউজ করব, সূত্র কখন ইউজ করব, দেখো যখন ইউজ করব সেটা হইতেছে, দেখো এতক্ষণ আমরা যা করে আসতেছিলাম সেই ফার্স্টের দিন থেকে সেকেন্ড দিন থেকে, যে কি লিখে আসতেছিলাম, ই নট মানে কি বোঝায়, প্রমাণ, বারবার বলতেছি ই নট দিয়ে বোঝায় প্রমাণ, অর্থাৎ 1 মোলার থাকবে। কিন্তু ঘনমাত্রা যদি থাকে 2 মোলার, ঘনমাত্রা যদি থাকে 3.5 মোলার, যে কোনো একটা র্যান্ডম মান 0.3 মোলার, তাহলে তখন আমরা সেটা কি, প্রমাণ অবস্থা না অপ্রমাণ অবস্থা বা আনস্ট্যান্ডার্ড অবস্থা। সেই প্রমাণ অবস্থা বা অপ্রমাণ অবস্থার ক্ষেত্রে আমরা কি করব, এই যে অপ্রমাণ অবস্থা, তখনই আমরা ইউজ করব নার্নস্টের সমীকরণ। তাইলে নার্নস্টের সমীকরণ কখন ইউজ করব, লেখো যে অপ্রমাণ অবস্থায় ইএমএফ নির্ণয়ের জন্য, অপ্রমাণ অবস্থায় ইএমএফ নির্ণয়ের জন্য, বা ই সেলের মান নির্ণয় করার জন্য, অপ্রমাণ অবস্থায় ই সেলের মানটা নির্ণয় করার জন্য, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি সেটা কি, অপ্রমাণ অবস্থায় ই সেলের মানটা নির্ণয় করার জন্য। যদি দেখা না যায় বা বোঝা না যায় আমাকে বলো, ঠিক আছে। তাহলে ঠিক আছে, যেটা কি বলতেছিলাম, যে তাহলে এই অবশ্যই লেখো নার্নস্টের সমীকরণ লিখে যে জিনিসটা অবশ্যই লিখবা সেটা হচ্ছে, আমরা অপ্রমাণ অবস্থায় ই সেলের মান বের করব, ঠিক আছে। কিসের মান বের করব, অপ্রমাণ অবস্থায় ই সেলের মান বের করব। এখন আমি নার্নস্টের সমীকরণের সূত্র প্রতিপাদনে যাব না, ঠিক আছে। নার্নস্টের সমীকরণ সূত্র প্রতিপাদনে গেলে একটা ক্লাস ফুল লেগে যাবে, ঠিক আছে। তাহলে ওই যে কি করা লাগে, জিঙ্কের জারণ বিভব, কপারের বিজারণ বিভব, এই দুইটা বাইর করে যোগ করা লাগে, তখনই আসে নার্নস্টের সমীকরণ। আমি সেগুলো গেলাম না, হয়তো বইয়ে আছে, দেখো আমি আগে বিক্রিয়া লিখতেছি। জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে কিসে পরিণত হবে, জিঙ্ক 2 প্লাস। এই বিক্রিয়াটা আশা করি সবার একেবারে মাথায় গাইতে গেছে, কপার 2 প্লাস, দুইটা নিয়ে কপার, তাহলে মিলে কি হবে, ইলেকট্রন বা জিঙ্ক প্লাস কপার 2 প্লাস মিলে হয় জিঙ্ক 2 প্লাস প্লাস কপার। বোঝা গেছে। তাহলে এখন দেখো, তাহলে ইলেকট্রনের আদান প্রদান হইলো কয়টা, 2টা। নার্নস্টের সমীকরণটা হইতেছে, আমি এই কোষের জন্য নার্নস্টের সমীকরণটা লিখলে দেখো বুঝো নাকি, সেখানে কি বাইর করব, ই সেলের মান, ধরো এটা একটা অপ্রমাণ অবস্থা, ঠিক আছে, একটা অপ্রমাণ অবস্থা, এখানে ধরো 2 মোলার ঘনমাত্রা, এখানে 3 মোলার, ঠিক আছে। জিঙ্কের ঘনমাত্রা ধরো 2 মোলার, কপারের 3 মোলার, এটা অপ্রমাণ অবস্থায়। এখানের ক্ষেত্রে সূত্রটা হবে, নার্নস্টের সূত্রটা আগে আমি লিখি এই সমীকরণের জন্য, এরপরে আমি বুঝাইতেছি। দেখো সমীকরণটা কি হবে, দেখো ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল, অর্থাৎ
প্রমাণ বিভব, ঠিক আছে, প্রমাণ কোষ বিভব প্লাস প্লাস দিব, বইয়ে কি আছে মাইনাস, ঠিক আছে, আমি লিখলাম কি প্লাস, দেখো বইয়ে কি আছে মাইনাস, প্লাস আর টি ডিভাইডেড বাই এন এফ, আর টি বাই এন এফ। আর কি, আর হইতেছে মোলার গ্যাস ধ্রুবক, টি তাপমাত্রা, এন কি, এন হইতেছে একটা কতটুকু ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, দুইটা, ইনটু লন কি লিখবো আমাকে বলো, ইনটু লন কি লিখবো, লন লিখবো উৎপাদায়ন, বিক্রিয়ক আয়ন ডিভাইডেড বাই উৎপাদায়ন, ঠিক আছে, বিক্রিয়ক আয়ন, এখানে বিক্রিয়ক আয়ন কোনটা ছিল, কপার 2+, আর উৎপাদায়ন কোনটা, জিঙ্ক 2+। দেখো এই জিনিসটা লিখলাম, এই জিনিসটা আশা করছি, এটা আশা করি কেউই বুঝো নাই, ঠিক আছে, এই জিনিসটা আশা করি কেউই বুঝো নাই, যদি না বুঝো তাহলে ঠিক আছে, এই জিনিসটা আশা করি কেউই বুঝো নাই, ঠিক আছে, দেখি কেউ বুঝছে নাকি, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে ভাই মুক্ত শক্তির পরিবর্তন, আচ্ছা মুক্ত শক্তির পরিবর্তন এইগুলো আবার গিভস ইকুয়েশন লাগে, ওই যে ডেল জি এর মান, এই জিনিসগুলো আবার ঝামেলা, আর সবচেয়ে বড় কথা এগুলো এখন আউট অফ সিলেবাস, ঠিক আছে, এই জিনিসগুলো আর কোশ্চেন কালেও কোথাও কোনো কোশ্চেনে আসবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, যে জিনিসটা আমি বলতেছিলাম সেটাকে, এই জিনিসটা লিখছি, আশা করি কেউ বুঝো না। এখন আমি একটা সুন্দর ফর্মুলা লিখে দিতেছি, নারায়ণস্ট সমীকরণের সুন্দর ফর্মুলা, দেখো সেটা হইতেছে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল প্লাস আর টি বাই এন এফ ইন্টু লন, বাংলায় লেখো বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, বা ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয় বলে লিখলাম, বিক্রিয়ক ঘনমাত্রা না লিখে লিখি বিক্রিয়ক আয়ন বা বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই উৎপাদায়নের ঘনমাত্রা, ডিভাইডেড বাই কি, উৎপাদায়নের ঘনমাত্রা। আশা করি শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাইলে এটা কিসের সমীকরণ, নারায়ণস্টের সমীকরণ। নারায়ণস্টের সমীকরণটা এই লাইনটা সবাই বক্স করো, ঠিক আছে। বইয়ে কি আছে আমি বলতেছি, বইয়ে আছে হইতেছে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস, বইয়ে আছে মাইনাস আর টি বাই এন এফ লন কিউ, ঠিক আছে, কি আছে লন কিউ। এই কিউ মানে কি বোঝায়, কিউ মানে বোঝায় উৎপাদায়ন বাই বিক্রিয়ক আয়ন। আমি কি করলাম, এই মাইনাসের ঝামেলাটা না এড়ানোর জন্য, এই মাইনাস নিয়ে হিসাব করা যেহেতু ঝামেলা, আমি মাইনাসটা না দিয়ে এখানে প্লাস দিয়ে, জানো এই জিনিসটা যদি উল্টায় দেওয়া হয়, লনের পর কোনো জিনিসটা যদি উল্টায় দেয়, মাইনাসটা প্লাস হয়ে যায় বা প্লাসটা মাইনাস হয়ে যায়, এই জিনিসটা উল্টায় দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। আশা করি সবাই বুঝছো। কেউ যদি মাইনাস দিয়ে মনে রাখো, কোনো সমস্যা নেই, অ্যান্সার একই আসবে। তাহলে আমার সূত্রটা কি দাঁড়ালো, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল প্লাস আর টি বাই এন এফ লন বিক্রিয়ক আয়ন ডিভাইডেড বাই উৎপাদায়ন। এই সূত্রটা একেবারে পুরো মাথার মধ্যে গাইতে রাখো, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, বুঝে নাই সবাই, তাহলে ঠিক আছে। দেখো এখন আশা করি আমাকে কমেন্ট করো যে ভাই বুঝতে পারছি, সেটা কি, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল। এই ই নট সেলটা কি, ই নট সেলটা হইতে আমার কোষ বিভব বা প্রমাণ কোষ বিভব, ঠিক আছে, এটা কি আমার প্রমাণ কোষ বিভব, প্লাস আর টি বাই এন এফ লন বিক্রিয়ক আয়ন ডিভাইডেড বাই উৎপাদায়নের ঘনমাত্রা, বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই উৎপাদায়নের ঘনমাত্রা। এখানে এন কি চিনি, ফ্যারাডে 96,500, আর এর মান অলওয়েজ 8.314 বসাবো, কারণ এখানে এসআই ইউনিট নিয়ে কাজ করতেছি। আর টি তো টেম্পারেচার যদি দেয়া থাকে ভালো, না দেওয়া থাকলে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, ঠিক আছে। এই সূত্রটা সবাই বুঝতে পারছো নাকি আমাকে বলো, ঠিক আছে। এই সূত্রটা যদি বুঝতে পারো তাহলে আমি এখন একটা ম্যাথে যাব, সূত্রটা বুঝতে পারলে আমি একটা ম্যাথে যাব। সবাই আমাকে কমেন্ট করো যে ভাইয়া বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা কে কি জানাইতেছে দেখি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আনন্দমও বলছে বুঝে নাই, আচ্ছা আশা করি আনন্দময় এখন বুঝবে, হ্যাঁ এটা এখন বুঝতে পারছে সবাই। তাহলে দেখো এই যে এখন যে ম্যাথটা সেটা হচ্ছে চুয়েট 2015-তে আসছে, চুয়েট 2015-তে। ম্যাথটা আমি লিখি, আমার সাথে সাথে তোমরা লেখো, ম্যাথটা আমি লিখতেছি, আমার সাথে সাথে তুমি লেখো। লিখবা জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা 0.02 মোলার, 0.02 মোলার। এরপরে দুইটা দাগ, লবণ সেতু, সিলভার প্লাসের আয়নের ঘনমাত্রা কত চোখে দেখি না, 0.015 মোলার। এইখান থেকে তৈরি হয়েছে সিলভার, এটা একটা পুরো কোষ বিক্রিয়া দেয়া। এখানে আমার মান দেয়া আছে, জারণ বিজন বিভাবের মান দেয়া আছে ই নট অফ, এখানে ই নট অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, ই নট অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক ইজ ইকুয়াল টু, জানো সবাই জানি, -0.76 ভোল্ট, কারণ কি এটা জিঙ্কের বিজারণ বিভব। আর
সিলভারের কি বিভব দেয়া আছে, সিলভারের প্রমাণ জারণ বিভব বিজারণ বিভব দেয়া আছে, সেটা কত, সেটা হইতেছে আমার 0.44 ভোল্ট। 0.44 ভোল্ট হলে ই সেলের মান কত, ই সেলের মান কত। আশা করি সবার প্রশ্নটা বুঝতে পারছি। প্রশ্নটা আরেকবার বলে দিতেছি। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা কত, 0.02 মোলার। সিলভার প্লাস এটার ঘনমাত্রা কত, 0.015 মোলার। এখান থেকে হয়েছে সিলভার। এখানে জিঙ্কের বিজারণ বিভব -0.76 ভোল্ট আর সিলভারের বিজারণ বিভব 0.44 ভোল্ট হইলে ই সেলের মান হিসাব করো। মাথায় গেঁথে ফেলছে সবাই? তাহলে দেখো এই যে জিনিসটা সবাই বুঝতে পারছো নাকি, দেখো প্রশ্নটা বুঝতে পারছো নাকি? ঠিক আছে, আমাকে বলো যে প্রশ্নটা বুঝতে পারছো না। ঠিক আছে, আমাকে বলো যে সবাই প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারছে। আমাকে বলো যে ভাইয়া প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারছি। তাহলে এখানে কি লিখলাম, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে, এটা ঘনমাত্রা দেওয়া আছে, সব দেওয়া আছে। এখন দেখো আগে যে ম্যাথ করতেছিলাম ইএমএফ বের করো, সেই ম্যাথে কি সাইডে ব্র্যাকেটে কিছু দেয়া ছিল, অর্থাৎ মনে রাখবো ব্র্যাকেট নিয়ে কিছু দেয়া থাকলে সেটা নারনষ্ট সমীকরণ। আমার পরীক্ষার সময় কি বলে দিবে? কথার কথা, আমার কি এখানে কোথাও বলা আছে যে ই সেলের মান নারনষ্ট সমীকরণ দিয়ে বের করো? বলা নাই কিন্তু। তাহলে পরীক্ষায় কিভাবে বুঝবো? পরীক্ষায় বুঝবো হইতেছে যদি দেখি যে এখানে একটা অপ্রমাণ অবস্থা আছে, অর্থাৎ 1 মোলার নাই, তাইলে যেহেতু 1 মোলার নাই সেটা একটা কি অপ্রমাণ অবস্থা, অর্থাৎ অপ্রমাণ অবস্থায় আমরা কি ইউজ করব, নারনষ্টের সমীকরণ ইউজ করব। অর্থাৎ অপ্রমাণ অবস্থায় আমরা কি ইউজ করব, নারনষ্টের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, কোশ্চেন সবাই বুঝতে পারছি। আচ্ছা, কোশ্চেন সবাই বুঝতে পারছি। তাহলে এখন দেখো কোশ্চেন যদি সবাই বুঝতে পারি, এখন আমি কি করব, কোশ্চেন পাইলেই কি নিয়ে কোষ বিক্রিয়া লেখার, কোষ বিক্রিয়া লেখার আগে কি মেইন বিক্রিয়া লেখা। তাহলে মেইন বিক্রিয়া শুরু করি। জিঙ্ক সিলভার অবশ্যই কি হবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, অর্থাৎ এটা কি জারণ অংশ। তাহলে চোখ বন্ধ করে লিখে দেই, জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি পাশে পরিণত হবে, জিঙ্ক 2+। এখন কি করবে, সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কিসে পরিণত হবে, সিলভারে। কিন্তু আমাকে দেখো এখানে কি সমতা হয়েছে, সমতা হয় নাই। কারণ কি জানো, যতটুকু ইলেকট্রন ছাড়ে ঠিক ততটাই গ্রহণ হয়। এর জন্য নিচেরটাকে 2 দ্বারা গুণ দিব। 2 দ্বারা গুণ করলে কি হয়, এখানে 2 আসে, এখানে 2 আসে। তাহলে এখন সুন্দর মতো এই 2টা কাটে দিলাম। কাটে দিলে কি আসে, কাটে দিলে আসে জিঙ্ক প্লাস সিলভার প্লাস, বিক্রিয়া করলে হয় জিঙ্ক 2+ প্লাস 2Ag। আশা করি যতটুক লেখছি পুরাটা বুঝতে পারছি। ঠিক আছে, সরি, এখানে 2 হবে 2Ag প্লাস। এই যে লিখলাম, সমতা করলাম, জিনিসটা বুঝতে পারছো নাকি? এই যে লিখলাম, জিনিসটা বুঝতে পারছো নাকি? ঠিক আছে, এই যে সহগগুলো লেখা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ আমরা কি জানি সহগটা পাওয়ারে উঠে যায়। ঠিক আছে, আচ্ছা সিলভারের এখানে কি দেওয়া আছে, সিলভারের বিজারণ বিভব দেওয়া আছে 0.44 ভোল্ট। তাহলে লেখো টি কত। একজন বলছে টি কত, যখন টি দেয়া থাকবে না প্রশ্নে ধরে নিব সেটা টি এর মান দেয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস ধরে নিব। ঠিক আছে, কারণ 25 ডিগ্রি একটা আদর্শ অবস্থা। তাহলে এই যে গেল, আশা করি সবাই বুঝতে পারছে। এখন এই বিক্রিয়ার জন্য কি বাইর করব, দেখো এই কথাটা মনে রাখো, এখানে কতটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, অর্থাৎ এন এর মান কত, 2। ঠিক আছে, মনে রাখো। এই বিক্রিয়াটা সব লিখে এই বিক্রিয়াটা মুছে দিতেছি। ঠিক আছে, সবকিছু বাদ দিয়ে এই বিক্রিয়াটা আবার লিখতেছি। এই বিক্রিয়াটা আমি সাইডে আবার লিখতেছি। ঠিক আছে, বিক্রিয়াটা কি ছিল, বিক্রিয়াটা ছিল হইতেছে জিঙ্ক প্লাস 2 সিলভার। বিক্রিয়াটা ছিল হইতেছে জিঙ্ক প্লাস 2 সিলভার ইজ ইকুয়াল টু জিঙ্ক 2+ প্লাস 2 অনু সিলভার। ঠিক আছে, আশা করি এই যে একটু ছিল বিক্রিয়া। এখন আমি কি লিখবো, এখন এই বিক্রিয়ার জন্য নারনষ্টের সমীকরণ বা ই সেলের মান হিসাব করব। কিসের মান হিসাব করব, ই সেলের মান। তো ই সেলের মান হিসাব করলে ফার্স্টে কি লাগে, আগে ই নট সেলের মান। ফার্স্টে আগে কি লাগবে, ই নট সেলের মান। দেখো ই নট সেলের মান কি দেওয়া আছে, জিঙ্কের বিজারণ বিভব, সিলভারের জারণ বিভব। আমার কি লাগবে, জিঙ্কের জারণ বিভব। তাইলে প্লাসটাকে কি করে দিব, জাস্ট মাইনাসটাকে কি করে দিব, আরেকটা মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস। তাইলে 0.76 প্লাস 0.44। ঠিক আছে, এটা করলে কত আসে, এটা করলে আসে 1.2। তাহলে আমি একবারে লিখতেছি এখানে 1.2। আশা করি বুঝতে পারছি। প্লাস RT/NF, আর এর মান কত হবে, আর এর মান হবে 8.314। কারণ কি একটু আগে বলছি সবকিছু এখানে এসআই একক। 8.314 RT, টি এর মান কত, 25। এখন কি এখানে 25 বসাবো না অন্য কিছু বসাবো,
মনে রাখবে কেমিস্ট্রি ম্যাথ করার সময় সবসময় ক্যালভিনে নিতে হবে। ক্যালভিনে নিতে হলে কত হয় 298, এন এর মান কত ছিল 2, কারণ 2টা ইলেকট্রন আদান প্রদান ইন্টু 96,500। এরপরে কি করব, ইন্টু দিয়ে লন কি আনবো, বিক্রিয়ক আয়ন ডিভাইডেড বাই উৎপাদায়ন। বিক্রিয়ক আয়ন কোনটা ছিল, সিলভার, তাইলে সিলভারের কত দেওয়া আছে 0.015 লিখলাম। দেখো এটা ঠিক আছে নাকি আমাকে বলো। 0.015 লিখলাম, আর এরপরে এটা দেওয়া আছে, সরি কি লিখলাম, হ্যাঁ সিলভারেরটা লিখলাম 0.015 মোলার। এরপরে জিঙ্কেরটা কত হবে 0.02। ঠিক আছে, এই দেখো এই যা লেখছি বুঝতে পারছো নাকি, ঠিক আছে এতক্ষণ যা লেখছি বুঝতে পারছো নাকি, আর এইখানে কোনো ভুল আছে নাকি, এখানে কোনো ভুল আছে নাকি আমাকে বলো, এখানে কোনো ভুল আছে নাকি। দেখি কে কি কমেন্ট করছে। হ্যাঁ ভাইয়া সিলভারের জারণ বিভব 0.80 প্লাস 80। আচ্ছা আমি যেখানে ম্যাথ ছিল ওই ম্যাথে আমি কুয়েট যে 2015 আমি ওইখানে দেখলাম এখানে 0.44 দেয়া। যদি এখানে 0.80 হয় অবশ্যই 0.80 দিয়ে করবে, আমি পরে জানাই দিব। এটা কোনো ফ্যাক্ট না, এখানে 0.8 থাকুক 1.8 থাকুক এটা কোনো ফ্যাক্ট না, এটা জাস্ট একটা সংখ্যা। ঠিক আছে, এটা প্রশ্নে যা দেয়া থাকবে তাই। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, দেখো এই যে আমাকে একজন বললো জিঙ্কেরটা উপরে হবে, না রে ভাই জিঙ্কেরটা উপরে হবে না, আমি ঠিকই লিখছি এখানে অবশ্যই সিলভারেরটা উপরে হবে, কারণ আমি এখানে কি দিছি প্লাস। তোমরা যারা মাইনাস দিছো তারা অবশ্যই জিঙ্কেরটা উপরে লিখবা। ঠিক আছে, গুলায়ও না, আমি যেভাবে একটা বলছি সেটাই মনে রাখো। ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল প্লাস RT বাই NF লন বিক্রিয়ক আয়ন ডিভাইডেড বাই উৎপাদায়ন। প্লাস দিলে হিসাবটা সুবিধা হয়ে যায়। যেই ভুলটা হয়েছে কেউই লেখো নাই, সেটা হইতেছে এইটার উপর হোল স্কোয়ার হবে। এটার উপর কি হবে, হোল স্কোয়ার হবে। কারণ কি সিলভার এখানে কয়টা ছিল, 2টা। জানি সহগটা কিসে উঠে যায়, পাওয়ারে উঠে যায়। সহগটা কিসে উঠে যাবে, পাওয়ারে উঠে যাবে। যদি এখানে 2 থাকতো এখানেও স্কোয়ার দিতাম, তাইলে এখানে যদি 3 থাকতো এখানে কিউব দিতাম। তার মানে সহগটা সবসময় কিসে উঠে যাবে, পাওয়ারে উঠে যাবে। আশা করি এখন এই মানটা আমাকে বাইর করো, এই যে যা লেখছি এই মানটা আমাকে বাইর করে আমাকে দেখাও। এই মানটা আমার বাইর করার নেই। আচ্ছা হ্যাঁ, এই বলছে দীপান্বিতা বলছে যে আমি মাইনাস দিয়ে করছি। হ্যাঁ মাইনাস দিয়ে করো, কোনো সমস্যা নেই। মাইনাস দিয়ে করলে দেখো অ্যান্সারটা কত আসে। ঠিক আছে, কত আসে আমাকে জানাও, আমাকে কত আসে সবাই জানাও। এই ম্যাথটার অ্যান্সারটা, এটা ক্যালকুলেটর চাপো, সবাই ক্যালকুলেটর চাপো। এখানে 1.2 কিভাবে আসছে, এই দুটা যোগ দিছি, সব মান দেয়া ছিল, সব মান বসাইছি, এই মানও দেয়া ছিল, জাস্ট ভুল করবা কই, স্কোয়ারটা দিতে ভুলে যাওয়া। ঠিক আছে, এই খাতার সাইডে লিখে রাখো যে সহগটাই আমার ঘাত হয়ে যায়। ঠিক আছে, সহগটাই ঘাত বা পাওয়ার হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ এই তো 1.14। ঠিক আছে, এই তো পারফেক্ট, প্লাস 1.14 আসবে। ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়াটি একটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, প্লাস 1.14 আসছে। অর্থাৎ এই যে বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। ঠিক আছে, আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছি। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে এটা মুছে দিলাম। ঠিক আছে, তাইলে দেখো এখন হইতেছে আমার কি, এই নানস্টের সমীকরণ থেকে আমি আপাতত একটা ম্যাথই করাইলাম। এরপরে যদি আমি আরও কোনো ক্লাস নিয়ে আসি তড়িৎ রসায়নের, তখন আমি আরও অনেকগুলো ম্যাথ করাবো, সেটা নিয়ে কোনো চিন্তা নাই। এখন তোমরা যেটা করবা সেটা হইতেছে, দেখো আমি বলে দিতেছি এখন থেকে কি কি করা লাগবে, কমপ্লিট গাইডলাইন দিয়ে দিতেছি। দেখো এই যে তড়িৎ রসায়ন, এই তড়িৎ রসায়নের পরীক্ষায় আসার মতো যে লাস্ট ইম্পর্টেন্ট টপিকটা ছিল সেটা হচ্ছে কি নার্নস্টের সমীকরণ। তাই এই নার্নস্টের সমীকরণ থেকে আমরা অপমান অবস্থায় জারণ বা বিজারণ বিভব যে বের করলাম, সেই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বললাম এইচএসসির জন্য, আর আজকে বের করলাম আমি অমুক ধাতুর পাত্রে তমুক পাত্র রাখা যাবে নাকি, অর্থাৎ নিরাপদ পাত্র চাই, কোন পাত্রে কোন ধাতুর দ্রবণটা রাখা যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এরপরে হাইড্রোজেন তড়িৎদ্বার দিয়ে কীভাবে করলাম। তো দেখো এরপরে আজকে যেহেতু এটা অফিসিয়াল, এটা লাস্ট ক্লাস, এরপরে আমি আনঅফিসিয়াল কোনো ক্লাস নিতে পারি। দেখো তো এই চ্যাপ্টারে লাস্টে আর কি কি আছে, এই চ্যাপ্টারে লাস্টে আর কি কি আছে ড্রাই সেল। ঠিক আছে, ড্রাই সেলে জাস্ট কি কি পড়বা, ড্রাই সেল আছে, লেড স্টোরেজ কোষ আছে, বিভিন্ন আরও কোষ আছে, সেগুলোর নাম তোমরা বইয়ে সবাই জানো। সেগুলোর থেকে কি পড়বা, সেগুলো মুখস্থ বিদ্যা বলে আমি আর পড়ালাম না। সেখান থেকে পরীক্ষায় কি আসে, পরীক্ষা হইতেছে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড। তার মানে লেড স্টোরেজ ব্যাটারিতে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, ড্রাই সেলে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, অমুক ব্যাটারিতে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। ঠিক আছে, তাইলে কিভাবে পড়বা অ্যানোড ক্যাথোড, জাস্ট এই বইয়ের মধ্যে মান দেয়া, কি কি লাগে দেয়া, হাবি জাবি পুরো একটা ছক করে দেওয়া। ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলা লাগবে না। ঠিক আছে, অর্থাৎ যে আমরা
যে বলতেছে হ্যাঁ এইচডাব্লিউ দিয়ে যান সবাই রে, হ্যাঁ অবশ্যই এইচডাব্লিউ দিয়ে যাইতেছি সুন্দর মতো। দেখো এই চ্যাপ্টারে আর বলতে গেলে আর কি আছে, আর তেমন কিছু নাই। আর হইতেছে ওই যে কিছু কিছু ছোটোখাটো এমসিকিউ টাইপ জিনিস আছে, যে এই গাড়িতে পানি ক্যান দেয়া লাগে কিছু কিছু পাত্রে, মানে কিছু কিছু গাড়িতে। তো এই জিনিসগুলো খুবই লেস ইম্পর্টেন্ট জিনিস, কখনোই পরীক্ষায় আসে না। তাহলে দেখো এই যে তড়িৎ রসায়নের মোটামুটি চ্যাপ্টার খুবই ইজি চ্যাপ্টার, এবং এই ইজি চ্যাপ্টারটাকে আমি যতটুকু সম্ভব পারি তোমাদেরকে আরও ইজি বানিয়ে দিতে পারছি। আশা করি যে তোমরা এখন আমাকে জানাও যে ভাই তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা আমরা 4.5টা ক্লাস বলতে গেলে এই 4.5টা ক্লাস আমরা কমপ্লিটলি দেখছি, এবং না আমরা বলতে পারবো যে না এই মানে মরার আগে এসে যদি কেউ আমাকে কোনো সূত্র আস্ক করে, অথবা কেউ যদি আমাকে এই অমুক ম্যাথটা করতে দেয়, আশা করি পারবো। ঠিক আছে, এই চ্যাপ্টারটার উপর আশা করি যাতে যেই ম্যাথই আসুক, যেই সৃজনশীল আসুক, যেই এমসিকিউ আসুক, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, তো আশা করি এতক্ষণ যা পড়াইছি বা এই 4 দিনে যা পড়াইছি সবার উপকার হয়েছে। আমাকে তাহলে কমেন্ট করো যে ভাইয়া হ্যাঁ উপকার হয়েছে, আমাদের এই চ্যাপ্টারটা থেকে আমি মানে অনেক উপকৃত হয়েছি। ঠিক আছে, আমাকে সবাই জানাও। ঠিক আছে, আমাকে সবাই জানাও, আমি দেখতে চাই। তারপরে আমি এই পুরো চ্যাপ্টারটা একটা ওভারভিউ দিতেছি আবার। ঠিক আছে, তারপরে আমি এই ফুল চ্যাপ্টারটার একটা ওভারভিউ দিয়ে দিতেছি আবার। ঠিক আছে, ফার্স্টের থেকে আরেকবার ঝালাই করে নিতেছি তোমাদের। আচ্ছা হ্যাঁ বলছো, অবশ্যই পারবো। তাহলে দেখো ফার্স্টের থেকে আরেকটা ঝালাই মারি। দেখো সবার এখন 200% অ্যাটেনশন এইদিকে, সবার 200% অ্যাটেনশন এইদিকে। পুরা চ্যাপ্টার সামারি এখন করে দিতেছি। ঠিক আছে, যারা আজকে নতুন তারা ওইখানে দেখো। তাহলে দেখো একেবারে ফার্স্ট তড়িৎ রসায়ন ইলেকট্রোকেমিস্ট্রি, ফুল মনোযোগ এখানে। তড়িৎ রসায়ন ইলেকট্রোকেমিস্ট্রি একেবারে ফার্স্ট আমরা আসছিলাম কি দিয়ে? তড়িৎ পরিবাহিত হয় সবসময় কিসের মধ্যে দিয়ে? একটা পরিবাহীর মধ্যে দিয়ে বা কন্ডাক্টরের মধ্যে দিয়ে। তো সেই পরিবাহীকে আমরা মেইনলি 2 ভাগে ভাগ করছিলাম। তো একটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, আর একটা হচ্ছে আমার কি ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। সেই ধাতব পরিবাহীর মধ্যে আমরা আরো 3টা পার্ট পাইছিলাম। কি কি? স্বপরিবাহী, সুপরিবাহী, কুপরিবাহী, অর্ধপরিবাহী। সুপরিবাহী কি সবাই চিনি। অর্ধপরিবাহী কি? অর্ধপরিবাহীর 6টা উদাহরণ আমি পড়াইছিলাম। কি কি? সিলিকন, জার্মেনিয়াম, পলিঅ্যাসিটিলিন, পলিঅ্যানিলিন, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড। এই 6টা মাথার মধ্যে যাতে বিল্ট ইন থাকে। ঠিক আছে, এরপরে পড়ছিলাম হইতেছে আমরা কি? অপরিবাহী পদার্থের উদাহরণ মনে করেছিলাম কিভাবে? হাশেম কাকার পেটে একটু চিনি গুড় পড়লো। ঠিক আছে, কিসের পেটে? হাশেম কাকার পেটে একটু চিনি গুড় পড়লো। কি ছিল? হিরক, সিরামিক, কাঁচ, রাবার, চিনি, এবোনাইট, গ্লুকোজ, পেট্রোল। ঠিক আছে, হাশেম কাকার পেটে একটু চিনি গুড় পড়লো। ওইগুলা কি? তড়িৎ অপরিবাহী পদার্থ। তো এই জিনিসগুলো যাওয়ার পরে আমরা পড়ছিলাম তড়িৎ বিশ্লেষ্য। এই চ্যাপ্টারে 2টা অংশ, একটা হইতেছে তড়িৎ বিশ্লেষ্য কোষ বা তড়িৎ বিশ্লেষণ অংশ, আর একটা হইতেছে তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষণ অংশটা কি ছিল? তড়িৎ বিশ্লেষণ অংশটা ছিল, আমি বলছিলাম তড়িৎ দ্বারা বিশ্লেষণ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ ছিল তড়িৎ দ্বারা বিশ্লেষণ, অর্থাৎ বাইরে থেকে বিদ্যুৎ প্রয়োগ করে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটায় সেটা হইতেছে তড়িৎ বিশ্লেষণ। আর তড়িৎ রাসায়নিক কোষ কি? রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করবে। বোঝা গেছে? তো এখন ওই যে তড়িৎ বিশ্লেষ্য কোষের 2টা সূত্র ছিল। বিজ্ঞানীর নাম কি? ফ্যারাডের ফার্স্ট ল, ফ্যারাডের প্রথম সূত্র বা ফ্যারাডের ফার্স্ট ল, ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের প্রথম সূত্রটা কি ছিল? ডাব্লিউ সমানুপাতিক কিউ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে বা ক্যাথোডে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর অবশ্যই প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। সেইখান থেকে আমরা নতুন একটা টার্ম আনি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি। জেডকে কি বলা হয়? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সেই জেডটার একটা একক ছিল, যেটা একক কি? গ্রাম পার কুলম্ব, অর্থাৎ 1 কুলম্ব যদি চার্জ প্রবাহিত করি যতটুকু গ্রাম বা ক্যাথোডে জমা হয় সেটা হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এইখান থেকে একটু চেঞ্জ করে আমি একটা সূত্র পাইছিলাম, সেটা হচ্ছে কি? ম্যাজিক সূত্র, এন ইজ ইকুয়াল টু আইটি ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। এন ইজ ইকুয়াল টু আইটি ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। এন ইজ ইকুয়াল টু আইটি ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। এই এন এর মান কি? এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, ভি বাই 22.4 লিটার, পিভি বাই আরটি, এন বাই এন এ, ভিএস। এই 5টা ফর্মুলা ছিল এন এর বা মোল সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারছি? তাইলে এই সূত্রটা আমি বারবার বলি, যদি যে কেউ এসে যদি তোমার এই সূত্রটা জিগায়, আশা করি সবাই হইতেছে এই সূত্রটা পারবে। ঠিক আছে, মনে থাকবে। সেটা কি? এন ইজ ইকুয়াল টু আইটি ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। এন ইজ ইকুয়াল টু আইটি ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। এই ফ্যারাডের সূত্র দিয়ে কিছু ম্যাথ করছিলাম যে কপার সালফেট দ্রবণে 5 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে। সেটা ডাব্লুর এখান থেকে এন ইজ ইকুয়াল টু কি বসাইতাম? ডাব্লু বাই এম বসায় সব মান দেওয়া থাকতো, ডাব্লুর মানটা পেয়ে যেতাম।
তাহলে এই গেল ফুল ফ্যাটের প্রথম সূত্র। এরপরে বলছিলাম ফ্যাটের দ্বিতীয় সূত্রে। ফ্যাটের দ্বিতীয় সূত্রে কি করছিলাম, 3টা পাত্র নিছিলাম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের 3টার মধ্যে 3 ফ্যারাডে বিদ্যুৎ বা সম পরিমাণ বিদ্যুৎ সম সময়ে চালনা করছি। চালনা করলে কি বলছিলাম, মোল সংখ্যা যোজনী ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার যোজনী যত কম সেটা জমা হবে তত বেশি, যার যোজনী যত বেশি সেটা জমা হবে তত কম। এটা গেল ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের সূত্রের পরে আমরা চলে গেছিলাম কিসের, তড়িৎ রাসায়নিক কোষে। তড়িৎ রাসায়নিক কোষ কি ছিল, বা ওখান থেকে গ্যালভানিক কোষ। তো তড়িৎ রাসায়নিক কোষে আমরা কি পড়ছিলাম, যে কিভাবে কোষ প্রতীক লিখতে হয়। কোষ প্রতীক লেখার একটা বিক্রিয়া, অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, সেখান থেকে আমরা কোষ প্রতীক লেখা শিখছিলাম। সেটা কি কোষ প্রতীক ছিল, কি ছিল কি হলো, কি ছিল কি হলো, এরপরে 2টা দাগ, কি ছিল কি হলো। ঠিক আছে, আশা করি সবার মনে আছে এখানে কি ছিল কি হলো, কি ছিল কি হলো। ঠিক আছে, তাহলে এরপরে 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 এই চ্যাপ্টারে হইতেছে আমরা পড়ছিলাম এই যে হ্যাঁ, এরপরে পড়ছিলাম কোষ প্রতীক নিয়ে। কোষ প্রতীকে নিয়ে পড়ছিলাম হইতেছে কোষ প্রতীকটা কিভাবে নির্ণয় করে, কিভাবে ইএমএফ বের করে। এরপরে এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎদ্বার পড়ছিলাম, এক প্রকোষ্ঠ বিশিষ্ট, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এক প্রকোষ্ঠতে মাঝখানে কি থাকে, সেপারেশন ওয়াল বা সছিদ্র দেয়াল। আর 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হলে মাঝখানে কি থাকে, লবণ সেতু বা সল্ট ব্রিজ। তো এই লবণ সেতুটা কি হয়, এই লবণ সেতুটার মধ্যে বিভিন্ন লবণ ইউজ করা হয়, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই জিনিসগুলো লবণ সেতুতে ইউজ করা হয়। তো লবণ সেতুর কাজ মনে রাখছিলাম কিভাবে, সেতু ভেনিস। লবণ সেতুর কাজ মনে রাখছিলাম কিভাবে, সেতু ভেনিস। লবণ সেতু ভারসাম্য রক্ষা করে, নিরপেক্ষতা বজায় রাখে, সংযোগ বা সম্পর্ক মেনটেন করে। তাহলে এইটা কি ছিল, লবণ সেতু বা সল্ট ব্রিজের কাজ, যেটা বলছিলাম হাইলি ইম্পর্টেন্ট। তো এরপরে আমি পড়লাম কি, এরপরে পড়লাম হইতেছে ওই জারণ বিজন বিভব থেকে, কোষ প্রতীক থেকে জারণ বিজন, এই বিভিন্ন টপিক পড়লাম। এরপর আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে অমুক ধাতুর পাত্রে তমুক ধাতু রাখা যাবে নাকি। মনে রাখবো কি, ভালো পাত্র নিচে থাকে। এরপর সক্রিয়তা সিরিজ, যেটা অবশ্যই মনে রাখবো সেটা কে না কে, ম্যাকাইভার, এলো যেন ফিরে, সোনা পাবে হায়, কাপুরু সাজিয়াজ পেটাবে আমায়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, তাহলে এই যে যা যা করাইলাম সব কিছু আশা করি সব এই 4 দিনে যা 4.5 দিনে যা যা করা হয়েছে সব কিছু আশা করি মনে আছে। আমি ফুল রিভিউ দিয়ে দিলাম। আজকের ক্লাসটা তো সবাই আশা করি বুঝতে পারছো। তাইলে তড়িৎ রসায়নের অফিসিয়াল এই চ্যাপ্টারটা আমার ডান। ঠিক আছে, সবাই খাতার মধ্যে বা নিজের মনের থেকে বলে হবে এই চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, সবাই কনফিডেন্ট থাকবে যে এই চ্যাপ্টারটা শেষ। আমি যা পড়ালাম এর বাইরে থেকে পরীক্ষায় এইচএসসি বলো, অ্যাডমিশন বলে, এইচএসসি তো ফুল কভার হবে, অ্যাডমিশনে মেডিকেলের জন্য এখান থেকে ছোটোখাটো কিছু টপিক পড়া লাগবে। তাও আমি যা বললাম আশা করি এখান থেকে ম্যাক্সিমাম চলে আসবে। ঠিক আছে, তো আজকে তাহলে দেখো তোমাদের বাড়ির কাজ যেটা, সেটা হইতেছে ফার্স্ট অফ অল সেটা এই ইসের থেকে এখানে একটা পরীক্ষা হবে, তড়িৎ রসায়নের থেকে একটা পরীক্ষা নিব। অবশ্যই সবাই সবাই সেই পরীক্ষাটা অ্যাটেন্ড করবা। আর এই যে আমি যে এতদিন যা পড়াইলাম আমি বুঝবো যে সবাই বুঝতে পারছো নাকি, সেটা আমি বুঝবো কিভাবে, বুঝবো হইতেছে তোমরা যদি আমাকে এই নোটটা জমা দাও। সবাই এই নোটটা স্কুল অফ হিডেন ট্যালেন্টস ফ্যামিলিতে ছবি তুলে জমা দিবা। হাতের লেখা খারাপ, আমার হাতের লেখা ভালো, এই সব কথা বলবা না। সবাই নোটটা আমি দেখতে চাই। ঠিক আছে, তাইলে আমার পরিশ্রমটা সার্থক হবে। ঠিক আছে, তাহলে দেখো আশা করি যা যা পড়াইছি ফুল তড়িৎ রসায়ন আশা করি সবাই মনে থাকবে। তাহলে এতক্ষণ এই চ্যাপ্টারটার সাথে তোমরা যারা ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ক্লাসটা শেয়ার করছি। স্পেশালি আমি আজকে নামগুলা বলে দেই যে ফারাবি খুবই খুবই অ্যাটেন্টিভ একটা ছেলে। ফারাবি প্রত্যেকটা সময় ফারাবি অ্যাটেন্টিভ ছিল। তারপর দীপান্বিতা দীপা, ও খুবই খুবই অ্যাটেন্টিভ ছিল। ইব্রাহিম আবির, সাবরিনা হুমায়রা, তারপর ফারজানা তাসলিম লিনা, এই কয়েকজন মানুষের মানে আমি দেখছি ওরা আমার সাথে সাথে প্রত্যেকটা জায়গায় ছিল। বখতিয়ার গালিব, তারপর ইসরাক জাহান, ফারিহা আফরিন, ও ছিল প্রত্যেকটা ক্লাসে। তারপর জাহিদ হাসান ছিল, নতুন যুক্ত হয়েছে, নিবেদিতা ছিল। তো এই যে যারা যারা ছিল তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই পুরা ক্লাসটা সব কিছুতে আমাদের সাথে থাকার জন্য স্কুল অফ হিডেন ট্যালেন্টস ফ্যামিলির পক্ষ থেকে। তো কালকে সাদি আশা করি একটা ম্যাথ ক্লাস নিয়ে আসবে, অথবা সম্রাট ভাইয়ের বোটানি ক্লাস নিয়ে আসবে। তো দেখো এই যে এতক্ষণ যা পড়াইছি বা এই 4 দিন ধরে কারো কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্সে মেসেজ দিবা বা কমেন্টে অ্যান্সার দাও, আশা করি সব বলে দিব। তো যেটা বলতেছি সবাই নোটটা শেয়ার করবে। আর যত ধরনের ম্যাথ আছে এই চ্যাপ্টারে, যত ধরনের ম্যাথ সব করার চেষ্টা করবে। আজকে নানস্টের সমীকরণ করাইলাম, নানস্টের সমীকরণ দিয়ে কীভাবে ম্যাথ করা যায়, কোন ম্যাথটা একটু ট্রিকি, সব করে দেখবা। না পারলে আমি তো আছি, কোনো সমস্যা নেই। তাহলে তড়িৎ রসায়নটা শেষ। আশা করি আমি ঈদের পরে, ঈদের আগে আমার হয়তো আর কোনো ক্লাস নাই, ঈদের পরে আমি
প্রাণীর, তোমাদের সবার রিকোয়েস্টের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটা সবাই রিকোয়েস্ট করছো, আশা করি আমি এই চ্যাপ্টারটা নিয়ে আসবো, ঠিক আছে? জুওলজির ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে এই যে ফুল চ্যাপ্টারটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমরা রিভিউ দিবা বা কমেন্টে জানাবা বা পোস্ট দিয়ে আমাকে জানাবা যে এই চ্যাপ্টারটা আমার কাছে পড়তে কেমন লাগলো, এবং ফিউচারেও তোমরা আরও ক্লাস চালায় যাও না নাকি, সব কিছু আমাকে জানাবে ইন ডিটেলস, ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ফ্রেন্ডদের সাথে বেশি বেশি এটা শেয়ার করে দাও, সব গ্রুপে শেয়ার করে দাও, সবার টাইমলাইনে শেয়ার করে দাও আজকের ক্লাসটা। আর আমি এখন একটা কাজ দিয়ে যাইতেছি, ফারাবিকে কাজ দিয়ে যাইতেছি। সেই ফারাবি হইতেছে আমার এই 5টা ক্লাসের লিঙ্ক একটা পোস্ট করে গ্রুপে দিয়ে দিতে, ঠিক আছে? ঠিক আছে, সবাই এই করে ফারাবি মেইনলি এই 5টা পোস্টের লিঙ্ক আপ করে একটা পোস্ট দিয়ে দিচ্ছে যাতে একসাথে থাকে, ঠিক আছে? তাহলে আশা করি আজকের ক্লাসে সবাই সাথে ছিলে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? বেস্ট অফ লাক।